আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির ইন্টারভিউগুলোর জন্য ইংলিশ গ্রামার সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এই সিরিজে প্রথমে ইংলিশ গ্রামারের বেসিক ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছি, তারপর গতানুগতিক ধারায় শুরু করব। অর্থাৎ এই যে সিরিজের মধ্যে আমরা কিভাবে পড়াশোনা করব তা আমরা প্রথম ভিডিওতে বলে আসছি, সেই ভিডিওটা দেখে আসবেন। এগেইন একটা কথা বলি, বেসিক ডেভেলপমেন্ট পোর্শনে আমাদের টোটাল 6টা ভিডিও আসবে। এই 6টা ভিডিও প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনি প্রত্যেকটা ভিডিও সিরিয়ালি দেখার চেষ্টা করবেন যাতে আপনার কোনো কনফিউশন না হয়। তো যেমন এইটা হলো আমাদের আজকে দ্বিতীয় ভিডিও বেসিক ডেভেলপমেন্টের। প্রথম ভিডিওটা ছিল ইংলিশ বেসিক পার্ট নিয়ে, তো সেইটা দেখার পর আমি এই ভিডিওটা দেখবেন। ওকে, আর আমি এটা আপনাকে কথা দিতে পারি, যদি বেসিক ডেভেলপমেন্টের এই 6টা ক্লাস ভালো করে করতে পারেন তাহলে এখানকার যে সকল বিষয়গুলো দেখতে পাচ্ছেন, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, ফ্রেজ, ক্লজ, অ্যাপোজিটিভ, এই সকল বিষয়গুলো সবারই সমস্যা থাকে কম বেশি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি এই টপিকগুলো আপনার ক্লিয়ার হবে ইনশাল্লাহ, খুব ভালোভাবেই ক্লিয়ার হবে। তারপর আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আসি আমাদের আজকের ভার্ব নিয়ে যে ক্লাসটা আছে সেইখানে। ভার্বের ক্লাসে আমরা কি কি পড়বো তা আগে একটু দেখে নেই। ভার্বের ক্লাসটাকে আমি টোটাল 3টা অংশে ভাগ করেছি, যার প্রথম পার্টে থাকবে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব একসাথে পড়বো। তারপর ফাইনাইট ভার্বের অংশ প্রিন্সিপাল, অক্সিলিয়ারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এটা পড়বো। এটা হলো আমাদের প্রথম অংশ। তারপর দ্বিতীয় অংশে পড়ব নন ফাইনাইট ভার্বের জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। তৃতীয় অংশে পড়ব এক্সট্রা কিছু ভার্বস আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এর সাথে সাথে কনজুগেশন অফ ভার্ব, এটা আমরা পড়ব। এই হলো আমাদের টোটাল 3টা ভিডিও। এর মধ্যে আজকের ভিডিওতে যেটা বলতেছিলাম, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট এবং ফাইনাইটের এই অংশ পর্যন্ত আমরা পড়তেছি। আমি একটা কথা বলে রাখি, এইখানে যদিও লেখা আছে যে ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মনে হতে পারে যে ফাইনাইট ভার্বটা হয়তো বা 2 প্রকার এরকম। বিষয়টা কিন্তু মোটেই এরকম না। ফাইনাইট ভার্ব 2 প্রকার এটা না। আমরা শুধুমাত্র এই অংশটা আমাদের পড়ার সুবিধার্থে ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ভার্বের মধ্যে প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এগুলো রেখেছি। একইভাবে নন ফাইনাইট ভার্ব অংশে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো আমাদের জন্য রেখেছি। ঠিক আছে, এগুলো কোনোভাবেই তাদের প্রকারভেদ না। আচ্ছা, এখন আমরা ভার্বের মূল আলোচনায় চলে যাই, ফাইনাইট, নন ফাইনাইট অংশে। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে বা অনেকে মিসকনসেপশন নিয়ে থাকেন। আপনারা যদি আজকে যেগুলো বলতেছি এই বিষয়টা জানা থাকে তাহলে তো ভালো, তো যাদের জানা নাই তাহলে এর আগে যা জানতেন সেটা একটু ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো আসি আমরা ফাইনাইট ভার্ব বিষয়টা কি। ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা টোটাল 3টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা হলো যেই ভার্বটা সাবজেক্টকে ফলো করে, প্লাস যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়, প্লাস যেই ভার্বের একটা সাবজেক্ট আছে। আমি 3টা কথা বলছি, এই 3টা সম্পর্কে আমি ব্যাখ্যা করব, প্লাস উদাহরণও দিব। চিন্তা নাই, আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন। আগে এই 3টা পয়েন্ট বোঝার চেষ্টা করেন। ওকে, আমরা আবারও বলতেছি, ফাইনাইট ভার্বের 3টা পয়েন্ট। প্রথম পয়েন্ট, যেই ভার্ব সাবজেক্টকে ফলো করবে, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়, এবং যেই ভার্বের একটা সাবজেক্ট আছে। এই 3টা পয়েন্ট যখন আমরা বুঝতে পারবো তখনই আমাদের ফাইনাইট ভার্ব সম্পর্কে আর জীবনে কোনোদিন প্রবলেম হবে না। ওকে, তো চলুন এই 3টা পয়েন্ট একটা একটা করে ব্যাখ্যা করি। প্রথমে, যেই ভার্ব সাবজেক্টকে ফলো করে, এটা বলতে কি বোঝাচ্ছে? ধরেন, আচ্ছা আমরা এইটা একটু আগে এক্সাম্পলটা দেখে আসি, তারপর আমরা এই বিষয়গুলো দেখি, তারপর আমরা সংজ্ঞাগুলো দেখি। 3টা পয়েন্ট আগে মাথায় রাখবেন। এখানে আশা করি এক্সাম্পলগুলো খুব সুন্দর করে দেখা যাওয়ার কথা। একটু প্রবলেম হচ্ছে সম্ভবত। আচ্ছা, আমি একটু ম্যানেজ করতে হবে আমার, 1 সেকেন্ড। আশা করি এইভাবে হলে দেখা যাওয়ার কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, আমি তো এইভাবে দেখতেছি ভালো করি, আপনারও আশা করি কষ্ট হবে না। তো এখানে আমাদের টোটাল কয়টা আছে? 7টা টোটাল এক্সাম্পল আছে। এই 7টা এক্সাম্পল, বা আপনি 6টা এক্সাম্পল দেখলেও হবে। এই 6টা এক্সাম্পল ভালোভাবে একটু দেখেন, আমি কি বলি তারপর আপনি বোঝার চেষ্টা করেন। এখানে আছে কি, সারা ইজ ক্রাইং নাও। ওকে, ইউ আর ক্রাইং নাও, এটাও ওকে। দে আর ক্রাইং নাও, এটাও ওকে। আই এম ক্রাইং নাও, এটাও ওকে। আচ্ছা, এই যে আমাদের 4টা এক্সাম্পল বললাম, এই 4টা এক্সাম্পলের মধ্যে দেখেন
কোন ভার্বটা চেঞ্জ হইতেছে বলেন, কোন ভার্বটা সাবজেক্টকে ফলো করতেছে, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করেন। এখানে ক্রাইংয়ের কি একবারও কোনো পরিবর্তন হয়েছে? দেখেন ক্রাইং কিন্তু ক্রাইংয়েই আছে। এখানে যদি আমি ওয়াজ বসাই দিতাম, দেখেন সারা ওয়াজ ক্রাইং নাও, ক্রাইং দেন হইতো, কিন্তু ক্রাইংয়ের কিন্তু কোনো পরিবর্তন হইতো না। ঠিক আছে, অর্থাৎ এই যে ক্রাইং শব্দটা বা ক্রাইং যে ভার্বটা আছে, এটা কিন্তু আমাদের সাবজেক্ট যে চেঞ্জ হচ্ছে এই অনুসারে ক্রাইং শব্দটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই যে ইজ, আর এম, আমরা যদি ওয়াজ দিয়ে একটা, সেইটা এই প্রত্যেকটাই সাবজেক্ট অনুসারে দেখেন চেঞ্জ হইতেছে। আবার প্রথমত সাবজেক্ট অনুসারে চেঞ্জ হচ্ছে, আর দ্বিতীয়ত টেন্স আকারেও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। এখানে একটা যদি পাস্ট টেন্সের একটা এক্সাম্পল দিই, সারা ওয়াজ ক্রাইং, এই যে টেন্স অনুসারেও চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট অনুসারেও চেঞ্জ হচ্ছে। আবার এই যে ইজ, এটা দেখে আমরা বুঝতে পারতেছি না যে এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা তো বুঝতে পারতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস না যেইটা হোক, প্রেজেন্ট যেটা বুঝতে পারতেছি। তারপর এখানে ওয়াজ দিলে সেটা আমরা বুঝতে পারতাম, উইল দিলে সেটা আমরা বুঝতে পারতাম, তাই না? এই জিনিসটা আমরা বলতেছিলাম আগে, এই জিনিসটা এই পয়েন্টগুলো ক্লিয়ার করি, তারপর আমরা যখন ফাইনাইট ভার্ব অংশে যাব, উদাহরণগুলোতে যাব, তখন ইনশাল্লাহ ভালো করে ক্লিয়ার হবে। তো এখন আসি ফাইনাইট ভার্বের তিনটা অংশ। প্রথম অংশ, যেই ভার্বটা সাবজেক্টকে ফলো করে। সাবজেক্টকে ফলো করার মানে কি? ধরেন সাবজেক্টের নাম্বার সিঙ্গুলার হইলে একটা হবে, প্লুরাল হইলে আরেকটা ভার্ব হয়ে যাবে। এখন ধরেন আমরা উদাহরণ দিই, একটু আগে যেটা দিয়েছিলাম, সারা ইজ ক্রাইং নাও, এই যে সারার সাথে ইজ বসছে, ক্রাইংয়ের মতোই আছে। আবার সারা না দিয়ে আমরা ধরেন সাবজেক্টের সিঙ্গুলারকে আমরা প্লুরাল বানাই দিলাম, দে ওয়ার বা দে আর ক্রাইং নাও। এখন দেখেন ক্রাইং কিন্তু তার মতোই আছে, কিন্তু ইজটা হয়ে গেছে আর, অর্থাৎ সাবজেক্টকে ফলো করতেছে, সাবজেক্টের নাম্বার অনুসারে চেঞ্জ হয়েছে কে, ইজ আর, এটা। তারপর আবার আসি পার্সন অনুসারেও সাবজেক্টের ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন সারা, অর্থাৎ আমরা যদি ফার্স্ট পার্সন দিই, মনে করেন আই এম ক্রাইং, ওকে। সেকেন্ড পার্সন ইউ আর ক্রাইং। থার্ড পার্সন সারা ইজ ক্রাইং। তিনটার মধ্যে তিনটা ভার্ব হয়ে গেল, কিন্তু ক্রাইং তার মতোই আছে। ক্রাইং কি চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ হচ্ছে না। সুতরাং ক্রাইং এখানে ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব কোনটা? যেটা সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে চেঞ্জ হচ্ছে যেটা, সেইটা। অর্থাৎ এই ডিসকাশন থেকে আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্ব হলো এই যে ইজ, আর, ওয়ার, এই বাক্যের মধ্যে শুধুমাত্র, বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এই বাক্যগুলোর মধ্যে এই ইজ, আর, ওয়ার এইগুলো সাবজেক্টকে ফলো করতেছে, এই জন্য এরা ফাইনাইট ভার্ব। একইভাবে টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হয়, অর্থাৎ যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি। এখন দেখেন তো, আমরা এখানে যেটা বলতেছিলাম যে সিঙ্গুলার দিয়ে বলছিলাম সারা ইজ ক্রাইং, তার মানে এটা কি? প্রেজেন্ট টেন্স। আমরা প্লুরালে যাই, ধরেন দে ওয়ার বলছিলাম, দে আর বলছিলাম, তো দে ওয়ার ক্রাইং, এটা কি? আমরা কি ক্রাইং দেখে কোনোভাবে বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট না ফিউচার নাকি পাস্ট? এখানে কোনো ইয়ার মধ্যে ক্রাইং দেখে বোঝা যাচ্ছে? ক্রাইং দেখে না, আমরা ইজ অথবা আর অথবা ওয়ার দেখে আমরা বুঝতেছি যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। ঠিক আছে, অর্থাৎ দেখেন ভার্ব, যেই ভার্বটা দেখে টেন্স চেনা যায় তাকেও আমরা ফাইনাইট ভার্ব বলতেছি। এবং অবশ্যই আরেকটা পয়েন্ট বলছিলাম, যে ভার্বের একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের বিষয়টা কেন থাকতে হবে এখন আমাকে বলেন। প্রথমত আমরা আগের ভিডিওতে বলে আসছিলাম, এই যে দেখেন আগের ভিডিওর কথা চলে আসছে। আগের ভিডিওতে বলে আসছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে। তার মানে আমরা যদি সেন্টেন্সটা লিখতে যাই, সাবজেক্ট তো মাস্ট থাকতেই হবে। ইম্পারেটিভে না হয় উচ্চতা হোক, সেটা আলাদা বিষয়, সেটা আমরা বলেছিলাম। তো সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, ভার্বও অবশ্যই থাকতে হবে। আর একটা মাত্র যদি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ওকে, এখন ধরেন আমরা তো এত কথা চিন্তা করতেছিলাম যে আমাদের হাতে ধরলাম যে সারা ইজ ক্রাইং নাম, দে ওয়ার ক্রাইং, এটা ওইটা অনেক কিছু, যে ওয়ার ফাইনাইট হবে নাকি ক্রাইং ফাইনাইট হবে, এটা মনে করেন বুঝতেছি না। তারপর আমরা এই আলোচনার সাপেক্ষে বুঝে গেলাম যে ওয়ারটাই ফাইনাইট ভার্ব, বুঝলাম। এখন আসি, যদি একটাই ভার্ব থাকে তখন কাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো? তখন ওই একটা ভার্বকেই আমরা ফাইনাইট ভার্ব বলবো। তখন আমাদের আর নন ফাইনাইট নিয়ে চিন্তাই করতে হবে না, বুঝতে পারছেন? বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে তাহলে ওইটাই ফাইনাইট ভার্ব, এটা এখানে আমাদের আর কোনো ডিবেট নাই।
সেটা যাই হোক, এখন আপনি বলতে পারেন তাহলে একটা ভার্ব থাকলে সেটা কি এই যে এই তিনটা যে পয়েন্ট বলছেন এগুলা কি ফলো করে? চলুন দেখি করে কিনা। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলগুলো দেখবো। আশা করি আমরা পয়েন্টগুলো বুঝতে পারছি, তবে আমরা এই চারটা জিনিস যে বললাম এগুলো আরেকবার ক্লিয়ার করি। ফাইনাইট ভার্বে তিনটা পয়েন্ট আছে। প্রথমত, যে ভার্বটা সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে চেঞ্জ হয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ টেন্স দেখে যে ভার্বটা চেনা যায়। তৃতীয় পয়েন্ট, ফাইনাইট ভার্বের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। চতুর্থ পয়েন্ট হলো একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটার বেশি থাকতে পারবে না। একটার বেশি যদি থাকে তাহলে ওইগুলো হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন চলুন দেখি এই পয়েন্টগুলো মানে কিনা আমাদের এই উদাহরণগুলো। যদিও একটা গ্লিমস আপনাদেরকে উদাহরণগুলো দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের এখানে ম্যানেজ করতে গিয়ে। এক সেকেন্ড টাইম দেন। এই যে এইভাবে একটু দেখার চেষ্টা করেন, দেখা যাচ্ছে আশা করি। ওকে, এখন দেখেন আমাদের পয়েন্টগুলো মানে কিনা। প্রথমটা দেখি, সারা ইজ ক্রাইং নাও, ইউ আর ক্রাইং নাও, দে আর। আচ্ছা, এখানে একটা ওয়ার দিই, এখানে সবই এ দেওয়া। আচ্ছা, এটা একটা ওয়ার দিলাম লিটসে, তার মানে একটু টেন্সও বোঝা যাবে আর কি। তারপর আই এম ক্রাইং নাও। এখন এখানে দেখি যে আমাদের পয়েন্টগুলো মানছে কিনা। ইজ হয়, আচ্ছা এখানে ইজ আছে, তার মানে আর কি সাবজেক্ট, এটা কি সাবজেক্টকে ফলো করছে কিনা দেখেন। ক্রাইং এখানে একটাবার পরিবর্তন হয় নাই, তার মানে দেখেন এই যে সেন্টেন্সগুলোর মধ্যে ক্রাইং একবারও পরিবর্তন হয় নাই। সুতরাং এই সেন্টেন্সগুলোর মধ্যে ক্রাইংটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু এই যে ইজটা যে আছে, কাকে ফলো করতেছে? সারার জায়গায় যদি আমরা দে দিয়ে দিই তাহলে এইটা ইজের জায়গায় আর হয়ে যাবে। তার মানে এই যে ইজ আর ওয়ার এইগুলা কাকে ফলো করতেছে? সাবজেক্টকে ফলো করতেছে। কিভাবে? সাবজেক্টের নাম্বার অনুসারে চেঞ্জ হয়। কিভাবে নাম্বার? সিঙ্গুলার, প্লুরাল, নাম্বার। তো এখন দেখেন সারা সাথে ইজ আছে, দের সাথে আছে ওয়ার আর, তার মানে নাম্বার অনুসারে চেঞ্জ হচ্ছে, ইজ আর গেল। পার্সন অনুসারে চেঞ্জ হয় কিনা দেখি। আয়ের সাথে আছে এম, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন আছে হলো ইউ, ইউ এর সাথে আছে আর। সারা আছে থার্ড পার্সন, থার্ড পার্সনের সাথে আছে ইজ। অর্থাৎ এই যে দেখেন পার্সন অনুসারেও চেঞ্জ হয়েছে, গেল পার্সন অনুসারে। তারপর দেখি যে এগুলো দেখে আমরা টেন্স চিনতে পারি কিনা। ধরেন আমি এইটা অফ করে দিলাম, এই পর্যন্ত অফ করে আপনাকে বললাম, বলেন তো এই ক্রাইং এটা কোন টেন্স? আপনি কি বলতে পারবেন? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট ফিউচার কন্টিনিউয়াস হইতে পারে, তাই না? এখন এইখানে যে এটা কোন টেন্স, এই ক্রাইং দেখে বুঝতে পারতেছি না, কিন্তু সামনের অংশ দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট। আমরা ধরি যদি বলি আই ক্রাই, ঠিক আছে, এই যে আই ক্রাই হইলো, এটা প্রেজেন্ট হয়ে গেল, তাই না? আয়ের সাথে আপাতত এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা থাকি, ঠিক আছে। সো এখন পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যে দুই তিনটা যদি থাকে তাহলে যেটা সাবজেক্টকে ফলো করে, যেটা থেকে টেন্স চেনা যায়। এবং এখন দেখি যে তার সাবজেক্ট আছে কি না। হয় কে, সারা, কে ইউ, কে দে, তারপর কে আমি, অর্থাৎ সাবজেক্ট তো অবশ্যই আছে। আর সাবজেক্ট কেমনি আইডেন্টিফাই করতে হয় এটা আমরা প্রথম ক্লাসে দেখে আসছি, আর আমরা অলরেডি হয়তো বা জানি সবাই। এখন দেখি যে আমরা বলছিলাম যে একটা যদি সাবজেক্ট আমাদের ভার্ব থাকে তাইলে ওইটাই হলো আমাদের ফাইনাইট ভার্ব। তা এই কথাটা মানে কি না? ফাইনাইট ভার্বের তিনটা চারটা যে শর্ত আছে সেগুলো দেখি। হি পেইন্টেড দ্য ফেন্স, একটাই ভার্ব আছে এখানে, কিন্তু ডাবল ভার্ব নাই। হি পেইন্টেড দ্য ফেন্স, এখানে তাহলে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট কোনটা? এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু আপনাকে তো আমি অলরেডি বলেই দিছি যে একটা যদি ভার্ব থাকে তাহলে ওইটাই ফাইনাইট ভার্ব, তাহলে পেইন্টেডই হবে ফাইনাইট। কিন্তু রুলগুলো মানে কিনা দেখি। প্রথম কথা, এই পেইন্টেড এটা কি সাবজেক্টকে ফলো করে? দেখেন তো, হি পেইন্টেড দ্য ফেন্স, আচ্ছা এটা গেল। হি পেইন্টস দ্য ফেন্স। আবার আই পেইন্ট দ্য ফেন্স, আয়ের সাথে কি পেইন্টস হবে? না। তার মানে দেখেন আমি আই দিলে সেটার পিছনে এস বাই এস যুক্ত হচ্ছে না, হি দিলে পেইন্টস হয়ে যাচ্ছে, এস বাই এস হচ্ছে। আর দে দিলে দে পেইন্ট দ্য ফেন্স, তাহলে আর এবার এখানে এস বাই এস হচ্ছে না। তার মানে দেখেন এই যে সাবজেক্টকে ফলো করতেছে, নাম্বার অনুসারে ফলো করে, পার্সন অনুসারে ফলো করে, এইগুলো বসে বসে আপনি দেখবেন এখন। আচ্ছা, তারপর এইটা দেখেন যে টেন্স চেনা যায় কিনা। হি পেইন্টেড দ্য ফেন্স, পেইন্টেড দেখে কি টেন্স চেনা যায়? অবশ্যই। এটা এখানে আমাদের পাস্ট টেন্স শেষ। হি ওয়াজ হ্যাপি, এখানে একটাই ভার্ব আছে, এখানে আপনি মিলাই নেন, ইনশাল্লাহ মিলে যাবে যে এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, সো বাক্যে যেহেতু একটা সিম্পল সেন্টেন্সে যেহেতু একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে বাকি যেটা থাকবে, যেগুলো থাকবে সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব। গেল।
ফাইনাইট এবং নন ফাইনাইট গেল। এখন আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো। আশা করি দেখা যাচ্ছে। তো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব, আমরা এটা সম্পর্কে ওপর পেজে যাব। এখন প্রিন্সিপাল ভার্ব এটা নিয়েও আমাদের একটা কনফিউশন থাকে, তবে আমরা এই কনফিউশনটাও ইনশাল্লাহ থাকবে না এই ক্লাসের পরে। এখানে আমি আগে উপরের লাইনটা দেখবেন না, দেখেন হি হ্যাজ ডান দ্যাট, একটা বললাম হি হ্যাড ডান দ্যাট, হি ইজ ডুইং দ্যাট, হি হ্যাজ বিন ডুইং দ্যাট। এইগুলো প্রত্যেকটা আপনি বাংলা করেন মনে মনে, কি আছে, সে এটা করেছে, সে এটা করেছিল, তারপর সে এটা করছে, সেটা করতেছিল, তাই না? মানে যাই হোক, এখানে প্রত্যেকটা ভার্ব, প্রত্যেকটা যে আমরা এখানে বাংলা করতেছি বা ট্রান্সলেট করতেছি, এখানে বলেন তো কার অর্থটা প্রকাশ পাচ্ছে? হেজের অর্থ প্রকাশ পাচ্ছে নাকি ডানের অর্থ? হেড নাকি ডান? ইজ নাকি ডুইং? হ্যাজ বিন নাকি ডুইং? মানে কার অর্থটা প্রকাশ পাচ্ছে এখানে? অবশ্যই ডান, সে করতেছে, ডানের অর্থ প্রকাশ পাচ্ছে না? ডান, ডান, ডুইং, ডুইং, এগুলো অর্থ প্রকাশ পাচ্ছে না এখানে? অবশ্যই এগুলো অর্থই প্রকাশ পাচ্ছে। হেজের অর্থ প্রকাশ পাচ্ছে না, হেডেরও না, ইজেরও না, হ্যাজ বিং এর না। ওকে, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল ভার্ব কাকে বলবে? বাক্যে যেই ভার্বের অর্থ প্রকাশ পাবে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। প্রিন্সিপাল ভার্বের এটাই হলো সবচেয়ে অ্যাকুরেট সংজ্ঞা, যে বাক্যে যে ভার্বের অর্থ প্রকাশ পায় তাকে বলবো আমরা প্রিন্সিপাল ভার্ব। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। অর্থাৎ এখানে তাহলে প্রিন্সিপাল ভার্ব কোনটা, হেজ নাকি ডান? হেজের অর্থ তো প্রকাশ পাচ্ছে না, ডানের অর্থ প্রকাশ পাচ্ছে, সুতরাং ডান। হেড নাকি ডান? অবশ্যই এখানেও ডান, এখানে ডুইং, এখানে ডুইং। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রিন্সিপাল ভার্ব আইডেন্টিফাই করব। প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমাদের দুইটা পয়েন্ট জানবো। চলুন দেখি সেই দুইটা পয়েন্ট কি কি। প্রিন্সিপাল ভার্বের দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হলো আমাদের বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে তাহলে ওইটাই প্রিন্সিপাল ভার্ব। বাক্যে একটা ভার্ব থাকলেই ওইটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখন আপনি বলতে পারেন তাহলে একটু আগে না বললেন যে ওইটা ফাইনাইট ভার্ব? দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা এন্টিটি, এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিটি এবং সেই এন্টিটি আকারে আমরা পড়তেছি। ফাইনাইট নন ফাইনাইটের কেস আমরা শেষ করে আসছি। এখন আমরা দেখব প্রিন্সিপাল আর অক্সিলারি। বাক্যে যত ভার্ব আছে এগুলার নাম আমরা শুধু প্রিন্সিপাল আর অক্সিলারি দিয়ে এখন দেখতেছি। একটু আগে দেখতেছিলাম ফাইনাইট নন ফাইনাইট কেসে, এখন আমরা প্রিন্সিপাল অক্সিলারিতে দেখতেছি। অর্থাৎ যেই ভার্বের অর্থ প্রকাশ পায় তাকে আমরা অবশ্যই ফাইনাইট ভার্ব বলতেছিলাম, এবং দ্বিতীয়ত তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতেছিলাম। এবং দ্বিতীয়ত প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমাদের দুইটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হলো বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে তাইলে আমরা বলবো তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আর যদি মনে করি যে দুইটা ভার্ব আছে তাহলে প্রথম বা দুইটা তিনটা ভার্ব আছে, প্রথম দিকেরগুলো হলো অক্সিলারি ভার্ব এবং লাস্টেরটা হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব। এইভাবে আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এখানে বইয়ে আছে দেখে আমি শুধুমাত্র বললাম। আমরা কিন্তু ডিরেক্ট ওই আমাদের যার অর্থ প্রকাশ পাচ্ছে সেইভাবেই আমরা ধরতে পারি যে কোনটা প্রিন্সিপাল আর কোনটা অক্সিলারি ভার্ব। আশা করি প্রিন্সিপাল ভার্ব কোনটা সেটা বুঝতে পারছি। এখন অক্সিলারি ভার্ব সম্পর্কে দেখব। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? যে ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ আবার বলতেছি, যেই ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলে। এখন অক্সিলারি ভার্ব কি কি এই সম্পর্কে আমরা একটা চার্ট দেখব। চার্টটা দেখলে মনে থাকবে এইভাবে বইয়ে ডিরেক্ট পড়ার থেকে। তো চলুন দেখি চার্টটা কি আছে। এখানে একটু অসুবিধাই হচ্ছে আমার, আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে না দেখতে গিয়ে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে এই পর্যন্ত। একটু সাইড করি। এক সেকেন্ড সময় দিবেন, এই বিষয়ে আমি একটু কাজ করব পরবর্তীতে। আশা করি এই সমস্যাটা হবে না, আশা করি দেখা যাচ্ছে, যতটুকুই দেখা যাক। সো এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে বুঝে আসছি। অক্সিলারি ভার্ব হলো দুই প্রকার, একটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি আর একটা মোডাল অক্সিলারি। একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মোডাল অক্সিলারি। আচ্ছা, এখন দেখি অক্সিলারি ভার্ব কয়টা। অক্সিলারি ভার্ব হলো 12টা।
ওকে, অক্সিলারি ভার্ব 12টা, কোন 12টা দেখাচ্ছি। আর প্রাইমারি অক্সিলারি এটা হলো 14টা, আর মোডাল অক্সিলারি হলো এই বাকি এই কয়েকটা। বুঝতে পারছি? আপনি একটু ভালো করে দেখেন। অক্সিলারি ভার্ব দুই প্রকার, কি কি? প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব টোটাল 12টা, আর প্রাইমারি অক্সিলারি 14টা, মডাল অক্সিলারি এই যে এই কয়েকটা আছে এখানে এগুলা। ঠিক আছে, এখন দেখি কোনটা কি কি। অক্সিলারি ভার্ব 12টা কি কি, এই যে দেখেন। আগে আমরা প্রাইমারি 14টা দেখে ফেলি। প্রাইমারি অক্সিলারি 14টা কি কি? এই যে বি ভার্বের মধ্যে আছে এম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন 8টা। ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ, ডিড 11টা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্বের মধ্যে আছে এই 3টা। এই টোটাল 14টা ভার্বকে আমরা একসাথে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতেছি। ওকে, এই প্রাইমারি অক্সিলারিকে আমরা ক্যাটাগরাইজ করে একটা বলতেছি বি ভার্ব, একটা বলতেছি ডু ভার্ব, আর একটা বলতেছি হ্যাভ ভার্ব। ওকে, এখন আসি আমাদের যে টোটাল অক্সিলারি ভার্ব কয়টা বলেছিলাম 12টা। এই 12টার মধ্যে 3টা হইল এই, একটা হলো বি ভার্ব, একটা হলো ডু ভার্ব, আর একটা হলো হ্যাভ ভার্ব। 3টা ভার্ব গেল। আর বাকি 9টা ভার্ব হলো এই যে মডাল অক্সিলারিয়ের এইগুলা। ক্যান কুডের মধ্যে একটা, ক্যান অথবা কুড। মেমাইটের মধ্যে একটা, শেল শুডের মধ্যে একটা, উইলুডের মধ্যে একটা। অর্থাৎ ক্যান, কুড, মেমাইট, শেল শুড, উইলুড এখানে 4টা। মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু। বাকি এই যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9, আর হলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এই হলো টোটাল 12টা ভার্ব। এদেরকে আমরা বলতেছি অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের অক্সিলিয়ারি ভার্বের পার্টটা। এখন আমরা পরবর্তী অংশে কি দেখার কথা ছিল? পরবর্তী অংশে দেখার কথা ছিল, দেখেন যে আমরা প্রথমে দেখলাম ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের অংশে প্রিন্সিপাল দেখলাম, অক্সিলিয়ারি দেখলাম। এখন দেখব ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তো ট্রানজিটিভ ভার্ব কি, কাকে বলে? এটার জন্য আগে আপনাকে অবজেক্ট চিনতে হবে। দেখেন অবজেক্ট কিন্তু আমরা গত ক্লাসে দেখাই আসছিলাম। অবজেক্ট যদি চিনে থাকেন তাহলে আপনারা কোনো অসুবিধা হবে না এই ক্লাসের ক্ষেত্রে। তো আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, এটা খুব ভালো করে দেখবেন। ইনট্রানজিটিভ এখানে আসলে সবগুলোই ভালো করে দেখতে হবে, বিশেষ করে ফাইনাইট নন ফাইনাইট তো মাস্ট চিনতেই হবে, এটা কোনো ছাড়াছাড়ি নাই। আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এখানেও একদম মাস্ট আপনার চিনতে হবে, এখানেও কোনো ছাড়াছাড়ি নেই। আসলে কোনো অংশেই কোনো ছাড়াছাড়ি কোনো সুযোগ নেই। সো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যেই ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আবারও বলতেছি, যেই ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। একটু দেখতে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু কাজ করব। আজকের দিনটা একটু কোনো রকম একটু মানিয়ে নেওয়ার অনুরোধ রইল। আজকের দিনটাই শুধু একটু প্রবলেম হবে। আশা করি ক্লিয়ার আছে। আচ্ছা, সো ট্রানজিটিভ ভার্ব, যে কি বলতেছিলাম, যেই ভার্বের অবজেক্ট আছে তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। বাংলায় আমরা সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া পড়েছিলাম না? কর্ম মানে কি অবজেক্ট না? যার কর্ম আছে বা অবজেক্ট আছে তাকে বলবো সকর্মক ক্রিয়া, আর যেই ভার্বের যেই ক্রিয়ার অবজেক্ট নাই তাকে অকর্মক ক্রিয়া বলতেছিলাম। এখানেও সেম, ট্রানজিটিভ ভার্বটাকে বলবো সকর্মক, ইনট্রানজিটিভ হলো আমাদের অকর্মক। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাই। উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝে যাব। ধরেন এখানে আছে দ্য বয় রিডস এ বুক। আমরা অবজেক্ট কেমনে বের করব? আগের ক্লাসে দেখে আসছি কিভাবে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তো দ্য বয় রিডস এ বুক, রিড কি রিড করে? এ বুক রিড করে, সুতরাং এ বুক হলো আমাদের অবজেক্ট গেল। তার মানে এই রিডটা হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, ধরেন মাদার লাভস মি, লাভ হলো আমাদের সাবজেক্ট, দুঃখিত, মাদার হলো আমাদের ভার্ব। এখন ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি? কি লাভ? উত্তর নাই। কাকে লাভ? মি। অর্থাৎ এই মি হলো আমাদের এখানকার অবজেক্ট। অর্থাৎ যেহেতু লাভ ভার্বের অবজেক্ট আছে, সুতরাং এই লাভ ভার্বটা এখানে ট্রানজিটিভ ভার্ব। একইভাবে ইনট্রানজিটিভ ভার্ব তাহলে কী হবে? যে ভার্বের অবজেক্ট নাই। আমরা উদাহরণ দেখি, দেখেন এখানে একটা আছে মাদার লাভস। এখন মাদার লাভ, লাভ তো এখানে হলো আমাদের ভার্ব। এখন ভার্বকে কি লাভ কোশ্চেন করেন, কি লাভ? উত্তর নাই। কাকে লাভ? উত্তর নাই। তার মানে এই যে ভার্বের যেহেতু অবজেক্ট নাই, সুতরাং এই ভার্বটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। এখানে একটা দেখেন সিম্পল কোয়েশ্চেন কিন্তু অনেক কঠিনভাবে দেওয়া।
দেখেন সিম্পল হাফিং পাফিং উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 seconds টু স্পেয়ার। 7 সেকেন্ড হাতে রেখে আমরা হাফিং পাফিং করতে করতে ক্লাসরুমের দরজায় এসে পৌঁছাইলাম। এখন এখানে কি বড় কি কঠিন একটা জিনিস, এখানে বলছে অ্যারাইভড কি, অ্যারাইভড কোন ধরনের ভার্ব। এখন আমরা দেখবো যে প্রথমেই অ্যারাইভড কি, এখানে ফাইনাইট নন ফাইনাইট অপশন আছে নাই, ফাইনাইট নন ফাইনাইট অপশন নেই, প্রিন্সিপাল অক্সিলারি অপশন আছে নাই, ইনট্রানজিটিভ ট্রানজিটিভ অপশন আছে। তাহলে দেখি যে ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভের মধ্যে কোনোটা পড়ে কিনা। অ্যারাইভ করছি, কি অ্যারাইভ করছি, কাকে অ্যারাইভ করছি, উত্তর আছে কিনা দেখেন। কি অ্যারাইভ করছি, কাকে অ্যারাইভ করছি, উত্তর এখানে নাই, সুতরাং এটা ইনট্রানজিটিভ ভার্ব, আনসার এ দেওয়া আছে। আর এটা একটা 41 BCS এর প্রশ্ন। তো এইভাবে আপনারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভগুলো পড়তে পারেন। তবে ইনট্রানজিটিভ সম্পর্কে আমরা 2টা পয়েন্ট আরেকটু জানবো, এটা একটু আপনারা মনে রাখতে পারেন চাইলে। এখানে বইয়ের মধ্যে যেহেতু দেওয়া আছে তাই আমি বলতেছি, আপনাদের হয়তো একটু উল্টা লাগতেছে দেখতে গিয়ে, আমি এইভাবে দেখি তো না, এইভাবে হবে না, একটু আজকে কষ্ট করে বুঝে নিন, ইনশাল্লাহ কালকে ক্লাস থেকে আর সমস্যা হবে না। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমরা 2টা পয়েন্ট বলবো। এর মধ্যে প্রথমটা হইল, একটু ভালো করে খেয়াল করবেন, লাই LIE লাই, RISE রাইজ, SIT সিট, এই 3টা ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব স্পেশালি বলবো। এগুলো আমরা কোথায় দেখলেই বলে ফেলবো যে এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। আবার লে LAY লে, RAISE রাইস, SET সেট, এইগুলাকে বলবো ট্রানজিটিভ ভার্ব কোথাও দেখলে। এখন এটা আসলে এইভাবে মুখস্থ করারও একজাক্টলি প্রয়োজন নয়, আমরা বাক্যে যখন প্রয়োগ দেখব, প্রয়োগ অনুসারেই আমরা বুঝতে পারবো যে এটার অবজেক্ট আছে কি না, কারণ এই ভার্বকে প্রশ্ন করলেই তখন আর অবজেক্ট থাকবে না, ঠিক আছে। তবু আমরা এই জিনিসটা জেনে রাখলাম যে LIE লাই, RISE রাইস, SIT সিট, এইগুলাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আর LAY লে, RAISE রাইস, SET সেট, এগুলাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আর লাস্ট আরেকটা পয়েন্ট আছে আমাদের এখানে, এটা হলো ইনট্রানজিটিভ ভার্বগুলো সম্পূর্ণ একা বসতে পারে। আপনারা একটু খেয়াল করেন যে ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, অবজেক্ট নাই। মাদার লাভস, এখানে কি অবজেক্ট আছে, অবজেক্ট নাই। এখন মা হাসছে, এই যে কথাটা দ্বারা, এটা দ্বারা কি অন্য আর কিছু লাগছে এখানে তার সম্পূর্ণ অর্থটা প্রকাশ করার জন্য? মাদার লাভস, মা হাসছে, সিম্পল অর্থ প্রকাশ পেয়ে গেছে। এটা প্রকাশ পাওয়ার জন্য আপনার কোনো আর ভার্বের প্রয়োজন পড়ে নাই, বা অন্য কোনো কিছুর অবজেক্টের প্রয়োজন পড়ে, মানে কোনো কিছুরই আর প্রয়োজন পড়ে নাই। এই জন্য এটাকে বলা হয়, এটা তো প্রথমত ইনট্রানজিটিভ ভার্ব, আর এই জন্য ইনট্রানজিটিভ ভার্বগুলোকে বলা হয় কমপ্লিট ভার্ব, মানে হ্যাঁ নিজে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। অন্য ভার্বগুলোকে কমপ্লিট ভার্ব বলা হয় না, কারণ সেগুলোর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তাদের একটা অন্য কিছুর অর্থ, মানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের সাহায্য লাগে। এখন বলেন কমপ্লিমেন্ট কি হঠাৎ করে? কারণ আমরা তো কমপ্লিমেন্ট আমরা পড়ে আসছি কিন্তু গত ক্লাসে, যে কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি, এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের একদম পার্থক্য আকারে ধরে ধরে পড়ে আসছি যে এই অবজেক্ট আর কমপ্লিমেন্ট কোনটা কি। সো আমরা আশা করি বুঝতে পারবো। এখন আর আমি বলবো না, আপনার দেখতে হলে আগের ক্লাসে দেখে আসতে হবে। তো অন্য ভার্বগুলোর এই অবজেক্ট আর কমপ্লিমেন্ট লাগে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, আর এজন্যই সেগুলোকে বলা হয় ইনকমপ্লিট ভার্ব। নিজে নিজে সে সম্পূর্ণ না, অন্য কিছুর হেল্প লাগে। যেমন দেখেন, আমরা যদি বলি, কি বলবো, এখানে এক্সাম্পল দিয়েছিলাম, হি রিডস এ লেটার। এখন আমাদের মূল অর্থ হলো, ধরেন হি রিডস এ বুক। আচ্ছা, হি রিডস এ বুক, এখানে মূল অর্থটা হলো সে একটা বই পড়তেছে। এখন আমরা যদি বলি যে হি রিডস, ঠিক আছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, কিন্তু কি পড়তেছে, আমাদের তো মূল অর্থ ছিল যে বই পড়তেছে, এই জিনিসটা বোঝানো। কিন্তু আমরা যদি লাস্টে বই অথবা এ বুক এটা না দিই, তাহলে কি এই বই পড়তেছে অর্থটা তার সম্পূর্ণ প্রকাশ পাবে? অবশ্যই না। সুতরাং এখানে একটা অবজেক্ট প্রয়োজন পড়ছে, আর অবজেক্ট প্রয়োজন পড়ছে বলেই এটা ট্রানজিটিভ ভার্ব। আর এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যেহেতু আরেকটা কিছু হেল্প লাগছে, অর্থাৎ অবজেক্ট বা কমপ্লিমেন্টের হেল্প লাগছে, সুতরাং এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের কমপ্লিট ভার্ব কোনটা, ইনকমপ্লিট ভার্ব কোনটা। এখানে আমাদের একটা বিষয় আছে। এখন আমাদের মোটামুটি ক্লাস শেষ, আমরা কয়েকটা বিষয় একটু পরিলক্ষিত করার চেষ্টা করব। এখন ধরেন আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি আমরা কি পড়েছি। আমার সাথে আপনারা চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করুন, অথবা সম্পূর্ণ ক্লাসটা আবার দেখে বুঝে তারপর আপনি মনে করার চেষ্টা করবেন আমার সাথে সাথে চোখ বন্ধ করে। আমিও চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করতেছি। ধরুন আমাদের হাতে আছে প্রথমে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপর আছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইটের পরে আছে ফাইনাইটের অংশে আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর প্রিন্সিপাল অক্সিলিয়ারি, অথবা প্রিন্সিপাল অক্সিলিয়ারি আগে বলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পরে পড়লাম।
আচ্ছা, তো ফাইনাইট নন ফাইনাইট কি? ফাইনাইট ভার্ব হলো যে ভার্বটা সাবজেক্টকে ফলো করে, প্লাস যে ভার্বটা দেখে আমরা টেন্স চিনতে পারি, প্লাস যে ভার্বের একটা সাবজেক্ট আছে। আবার লাস্টে একটা পয়েন্ট দেখছিলাম যে একটা সিম্পল সেন্টেন্সে কেবল একটা মাত্র ফাইনাইট ভার্বই থাকবে। ওকে, আচ্ছা, আবার প্রথমে অংশ যাই যে সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ কি? সাবজেক্টকে ফলো করে মানে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে যে ভার্বটা চেঞ্জ হয় গেল। এইটার উদাহরণ আমরা দেখছি। তারপর আমরা দেখলাম যে টেন্স চেনা যায় যেটা দেখে, অথবা টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হয়ে যায়। দেখলাম যে সারা ইজ ক্রাইং নাও, সারা ওয়াজ ক্রাইং নাও। এখানে ক্রাইংটা ঠিকই আছে কিন্তু ইজ ওয়াজ চেঞ্জ হয়ে গেছে, সুতরাং ইজ ওয়াজটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, গেল। তারপর আমরা আর বাকি যেটা থাকবে সেটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ক্রাইং এখানে নন ফাইনাইট ভার্ব গেল। তো ফাইনাইট নন ফাইনাইট গেল। তারপর আমরা দেখলাম কি প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বে দেখেছিলাম যে যেই ভার্বটা আর অর্থ সম্পূর্ণভাবে বাক্যে প্রকাশ পায় তাকে বলবো প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখেন হি হ্যাজ ডান দ্যাট, এখানে হ্যাজের অর্থ প্রকাশ পায় নাই, ডানের অর্থ প্রকাশ পেয়েছে, সুতরাং ডান এখানে প্রিন্সিপাল ভার্ব। এরকম আরও কতগুলো উদাহরণ দেখেছিলাম। আর অক্সিলারি ভার্বটা কি? যে ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস, মুড গঠনে সাহায্য করবে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো বা হেল্পিং ভার্ব বলবো। ঠিক আছে, এখন অক্সিলারি ভার্ব কয় প্রকার? অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি আর একটা মোডাল অক্সিলারি। এখন আসি কোনটা কয়টা করে আছে। এটা এক্সাম্পলে আসছিল একটা, তাই পড়তেছি। প্রাইমারি অক্সিলারি টোটাল 12টা আর মোডাল অক্সিলারি টোটাল 14টা। আগে মোডাল অক্সিলারিগুলো দেখে আসি। মোডাল অক্সিলারির মধ্যে আছে বি ভার্ব, বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। ঠিক আছে, আর তারপর আছে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর আছে হলো আমাদের হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই সব আমাদের টোটাল 14টা ভার্ব হলো আমাদের প্রাইমারি অক্সিলারি। আর এইগুলাকে আমরা ক্যাটাগরাইজ করে 3টা ক্যাটাগরিকে পাইছি। একটা হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এই 3টা ক্যাটাগরিতে আমরা প্রাইমারি অক্সিলারিগুলোকে ভাগ করলাম। আচ্ছা, এখন আসি আমাদের টোটাল অক্সিলারি ভার্ব তাহলে কয়টা? 12টা। কীভাবে? প্রাইমারি অক্সিলারি 3টা, যেমন কী কী আছে? 3টা, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং আর আছে হলো বি ভার্ব। ঠিক আছে, আচ্ছা, বি, ডু, হ্যাভ, এই 3টা আছে। আর বাকি 9টা কোথায় পাবো? মোডাল অক্সিলারিতে পাবো। অর্থাৎ মোডাল অক্সিলারি কয়টা? টোটাল 9টা। কী কী? ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু। ঠিক আছে, এই হলো আমাদের OUGST, ওট টু। এই হলো আমাদের টোটাল 9টা মোডাল অক্সিলারি ভার্ব। তো এটা ছিল আমাদের প্রাইমারি আর মোডাল অক্সিলারির বিষয়। তারপর আমরা দেখেছি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কয়টা? ট্রানজিটিভ ভার্ব হলো আমাদের, দুঃখিত, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ওকে, এখন আমরা অবজেক্ট আছে কিভাবে বুঝবো? আমার ভার্বকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে হবে। যেমন হি রিডস এ বুক, সে একটা বই পড়ছে। তো সে পড়ছে, কি পড়ছে? হি রিডস, সে পড়ছে, কি পড়ছে? বুক পড়ছে, এ বুক পড়ছে, সুতরাং এ বুকটা এখানে অবজেক্ট। আর অবজেক্ট যেহেতু আছে সুতরাং রিডস হলো আমাদের এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? যে ভার্বের অবজেক্ট নাই। যেমন মাদার লাভস, অর্থাৎ মাদার কি লাভস, কাকে লাভস, উত্তর নাই, সুতরাং এটা লাভস হলো এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো চেনা খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরে বুঝতে পারবো এই যে বিষয়গুলো। আচ্ছা, এখন আমরা তারপর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে 3টা পয়েন্ট দেখছিলাম, 2টা পয়েন্ট দেখছি। একটা ছিল লাই, রাইস, সেট, সিট, LIE লাই, RISE রাইস, SIT সিট। এগুলো হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। আর লে, LAY লে, RAISE রেইস আর SET সেট, এইগুলো হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। বইয়ে দেওয়া আছে তাই আমরা জানলাম। আর একটা পয়েন্ট দেখেছিলাম, একটা হলো কমপ্লিট ভার্ব আর একটা ইনকমপ্লিট ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব তার সম্পূর্ণ অর্থ নিজে নিজেই প্রকাশ করতে পারে। মাদার লাভস সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে, সুতরাং সে হলো কমপ্লিট ভার্ব। এছাড়া বাকি যেইগুলো ভার্ব আছে সবগুলোই আমাদের ইনকমপ্লিট ভার্ব। এখন দেখেন আমরা সিরিয়ালি ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এইভাবে পড়ে আসছি। এখন একটা বিষয় আমি বলি নাই, সেটা হলো ফাইনাইট ভার্ব যদি বাক্যে যদি একটাই ভার্ব থাকে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। বাক্যে যদি একটাই ভার্ব থাকে তাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলবো, এটা মনে করে দেখেন। আবার বাক্যে যদি একটাই ভার্ব থাকে তাকে আমরা ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ এইভাবে কি নির্দিষ্ট করে বলতে পারবো? অবশ্যই না, কারণ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের বিষয়টা অবজেক্ট আছে কি নাই তার উপর নির্ভর করে। এখন এই বিষয় সম্পর্কে আমরা একটু বিষয় দেখব। এতক্ষণ পর্যন্ত রিভিউ করার কারণ হলো এই বিষয়টাই আমরা যেন ভালো করে বুঝতে পারি। দেখেন, বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো সেটা কি? ফাইনাইট ভার্ব।
দ্বিতীয়ত একটা ভার্ব থাকলে আমরা এটাও বলতে পারবো সেটা একটা প্রিন্সিপাল ভার্ব। আর যদি সেই ভার্বটা অবজেক্ট না গ্রহণ করে তাইলে তাকে বলতে পারবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। আবার বাক্যে একটাই মাত্র ভার্ব আছে তাহলে নিঃসন্দেহে বলতে পারবো সে ফাইনাইট, নিঃসন্দেহে বলতে পারবো সে প্রিন্সিপাল। আর যদি সে অবজেক্ট গ্রহণ করে তাহলে তাকে আমরা বলতে পারবো ট্রানজিটিভ ভার্ব। এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসছে, গতবার আমরা দেখতে পারবো কোয়েশ্চেনটা, সেটা হলো ধরেন বাক্যে একটা বাক্য আসলো যেটাতে মনে করেন হি রিডস এ লেটার, এটা একটা বাক্য আসছে পরীক্ষায়। এখন বলল এই রিডসটা কি, প্রিন্সিপাল ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব? এখন আপনি কোনটা দাগাবেন? মনে করেন হি রিডস এ লেটার, বাক্যে একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। কিন্তু অপশনে ফাইনাইট নাই, এই কারণে ফাইনাইট নিয়ে আমরা আলোচনা করতেছি না। আবার দেখতেছি হি রিডস এ লেটার, রিডসটা কী ধরনের ভার্ব? প্রিন্সিপাল আছে বা অপশনে, ট্রানজিটিভও আছে অপশনে। এখন দেখেন একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটা কী হবে? দেখলাম যে একটা মাত্র ভার্ব থাকলে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তার মানে রিডস এখানে প্রিন্সিপাল ভার্ব মানলাম। আবার রিডস এখানে কি রিড এ লেটার, সুতরাং এখানে তার অবজেক্টও আছে, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব হবে। কিন্তু অপশানে দুইটা আছে, এখন আপনি কোনটা দাগাবেন? এই ক্ষেত্রে মাস্টার বই স্পষ্টভাবে বলা আছে যে এই ক্ষেত্রে সে প্রিন্সিপাল ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। তবে যেহেতু সে সুনির্দিষ্টভাবে একটা অবজেক্ট গ্রহণ করেছে তাই আমরা তাকে ট্রানজিটিভ ভার্ব দাগায় দিয়ে আসবো। যেমন এমসিকিউটা এই যে এখানে দেওয়া আছে, 15 নম্বর এমসিকিউটা আশা করি দেখা যাচ্ছে। আমি পড়তেছি যদি দেখা নাও যায়। হি রাইটস এ লেটার, আমরা রিড বলতেছিলাম, হি রাইটস এ লেটার। এখানে রাইটসটা কি, এই যে রাইটটা কি, এখানে দেখেন প্রিন্সিপাল ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব অপশন আছে, দুইটাই হবে। অপশনে দেওয়া আছে আনসার ট্রানজিটিভ ভার্ব। বাকি একটা মাত্র ভার্ব থাকলে এবং সেটা অবজেক্ট নিলে সেটা প্রিন্সিপাল ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। তবে অপশনে দুইটাই থাকলে অবজেক্ট নেওয়ার কারণে সুনির্দিষ্টভাবে ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব দাগাচ্ছি। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভার্বের প্রথম ক্লাস এবং আমাদের এই সিরিজের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসটা ছিল সিলেবাস, তৃতীয় ক্লাসটা ছিল বেসিক পার্ট এবং তৃতীয় ক্লাসটা হলো আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের এই অংশ পর্যন্ত আমাদের টোটাল ক্লাসটা ছিল। আশা করি এই ক্লাসটা আপনি বুঝতে পারছেন এবং এখানে প্রত্যেকটা ক্লাস যেহেতু কানেক্টেড, এই ক্লাসগুলো এরপরে ক্লাসটা আসবে আমাদের জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। এই ক্লাসটা আপনি আশা করি খুব ভালো করে বুঝবেন যেহেতু আপনি প্রথম দুইটা ক্লাস করে আসছেন। এখন চলুন তাহলে আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আমরা দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে।